অভ্যুত্থানকারীদের ওপর একের পর এক হামলা, নানাভাবে খুন কয়েকজন। প্রতিবাদী শিক্ষার্থীদের বিক্ষোভ, গুপ্ত হত্যা দাবি নাগরিক কমিটির, সরকারের কড়া সমালোচনা। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই হবে নির্বাচন, বললেন বদিউল আলম। দেরিতে ভোটের চেষ্টা না মানার হুঁশিয়ারি বিএনপির। ৩১ দফার মাধ্যমে দেয়া হবে ষড়যন্ত্রের জবাব। আনন্দের নৌকা ভ্রমণ পরিণত হল বিষাদে। মুম্বাইয়ে পর্যটকবাহী যানে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় নিহত ১৩, জীবিত উদ্ধার শতাধিক। যান্ত্রিক ত্রুটিতে ঘটে দুর্ঘটনা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। প্রথমে অভ্যুত্থানকারীদের গাড়িবহরে হামলা, এরপর হত্যাকাণ্ডের শিকার ৩ জন আন্দোলনকারী। একে গুপ্ত হত্যা বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির মুখপাত্রের দাবি, অতি দ্রুত এসব ঘটনার তদন্ত করে অপরাধীদের শাস্তি দিতে হবে। অন্যদিকে পুলিশ বলছে ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজতে তদন্ত চলছে। ২৭ নভেম্বর ২০২৪ কর্মসূচি থেকে ফেরার পথে চট্টগ্রামের লোহাগড়ায় ট্রাক চাপাই পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহর। তাৎক্ষণিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দাবি করে আইন শৃঙ্খলা বাহিনী। পরদিন সকালে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়িতে আবারও দুর্ঘটনার শিকার হাসনাত আব্দুল্লাহর গাড়ি। ধারাবাহিক এসব ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে নিন্দার ঝড় ওঠে দেশ জুড়ে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চলতি মাসের ৮ তারিখ ঢাকা থেকে বান্দরবন যাওয়ার পথে চিটাং রোড এলাকায় আবারও হামলার শিকার হন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। আগের ঘটনাগুলোতে ছাত্র নেতারা প্রাণে বেঁচে গেলেও এবার আর ভাগ্য সহায় হয়নি দুজনের বেলায়। গত ১২ ডিসেম্বর কয়েক ঘন্টার ব্যবধানে নৃশংসভাবে হত্যা করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহান ও ওয়াজেদ সীমান্তকে। পুলিশ বলছে সবগুলো ঘটনার নেপথ্যে কারা তা খুঁজে বের করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনাসমূহ আমরা খুবই সিরিয়াসলি দেখছি। আসামিও গ্রেফতার করেছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর তদন্ত করছে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত, হত্যার কারণ, পরিকল্পনা এসব দ্রুত উদ্ঘাটনে আমরা কাজ করছি। প্রতিনিয়তই কোনো না কোনোভাবে হামলার শিকার হচ্ছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা। এ নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছে অভ্যুত্থানকারীদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্ত হত্যা হচ্ছে, এটা অ্যাড্রেস করা খুবই জরুরি। অভ্যুত্থানের সময়ে মাঠের শক্তি ছিল, তাদেরকে যদি এইভাবে গুপ্ত হত্যা করা যায় এবং সেখানে যদি আমরা প্রপার অ্যাকশন না দেখি সরকারের, আমাদেরকে প্রশ্ন করতে হয় সরকার আসলে কারা আছে এবং এই গুপ্ত হত্যার ব্যাপারে তারা কি অবস্থান গ্রহণ করবে, কি পদক্ষেপ গ্রহণ করবে, ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে জানাতে হবে। তিনি আরো মনে করেন, গুপ্ত হত্যা বা কোনো ধরনের হামলা করে তরুণদের দমাতে পারবে না কোনো শক্তি। পুনর্গঠনের প্রক্রিয়া চালু করতে চাচ্ছি। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। বিকেল ৪টার পর শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেন। পরে সমাবেশে বক্তারা বলেন, ২৪ ঘন্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনা না হলে রাজপথে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এ সময় ৩ দফা দাবি উত্থাপন করেন তারা। সমাবেশ শেষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। যে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ওপর গুপ্ত হত্যা হচ্ছে, তা কি আদৌ কোনো বিচ্ছিন্ন ছিনতাইয়ের ঘটনা নাকি আওয়ামী ফ্যাসিস্টদের পরিকল্পিত হত্যাযজ্ঞ? প্রতিটি থানায় কমপক্ষে প্রতি রাতের সন্ধ্যাবেলার পর থেকে 2টি টহল গাড়ি সার্বক্ষণিক টহল দিবে। প্রতিটি ওয়ার্ডে এরিয়ার সংরক্ষণকালে কমপক্ষে 5 সদস্য বিশিষ্ট, রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় 5 সদস্য বিশিষ্ট পোস্ট গার্ডের ব্যবস্থা করতে হবে। সবাই একসাথে একটা কথাই বলতে চাই, আমরা কিছু চাই না, আমরা নিরাপত্তা চাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউথ অ্যাসোসিয়েশন। বিচারে তদন্ত কমিটি গঠনের জন্য সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা। বুধবার রাজধানীর নদ্দা বাসস্ট্যান্ডের
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার পর রাজপথে সবচেয়ে সরব ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলার কারণেই এই দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তাদের। গত 13 ডিসেম্বর ভোরে গাজীপুরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তাজবির হোসেন শিহান এবং তার 2 দিন পর নারায়ণগঞ্জে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত দুর্বৃত্তের হামলায় মারা যান। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুইজন তাজা প্রাণকে তারা হত্যা করেছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী, AIUB ইউনিভার্সিটির শিক্ষার্থী সীমান্ত ভাই এবং শিহান ভাইকে তাদের অ্যাক্টিভিটিসের কারণে হত্যা করা হয়েছে বলে আমরা এটা ধরে নিচ্ছি। তাদের বিচার নিশ্চিত করার জন্য যদি একটি তদন্ত কমিটি গঠন না করেন, তাহলে আমরা অতি শীঘ্রই সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময়সীমা বেঁধে দিয়েছেন, সে সময়ের মধ্যেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এ কথা বলেছেন। বুধবার সন্ধ্যায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা করতে বুধবার রংপুরে পৌঁছান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। জেলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাভাবিকভাবেই ওঠে নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি একটা সময়সীমা এর মধ্যে ঘোষণা করেছেন, তা আমি আশা করি সেই সময়সীমা অনুযায়ী এটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। যে আইনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তা ত্রুটিপূর্ণ উল্লেখ করে বদিউল আলম বলেন, দুর্বল আইন দিয়েও সঠিক নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হয়েছে। আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, সে আইনটা ত্রুটিপূর্ণ, অনেক সমালোচনা আছে, আমরা নিজেরাও সমালোচনা করেছি। তবে দুর্বল আইনের মাধ্যমেও সঠিক ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা সম্ভব। আগামী নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, এবং এটা কোনো পক্ষপাতদুষ্ট সরকার নয়, কারো প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচিত হয়েছে বলেও মন্তব্য করেন সংস্কার কমিশনের প্রধান। না ভোটের বিধান ব্যাপক জনসমর্থন আছে এবং আমাদের প্রচেষ্টায় কিন্তু এটা যুক্ত হয়েছিল। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেওয়ার কথা আছে তার। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। অন্তর্বর্তী সরকারের দেয়া রোড ম্যাপে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কারের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার ভাবনা থাকলে তা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন দলের আরেক জ্যেষ্ঠ নেতা AZM জাহিদ। বনানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপি নেতারা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বনানীতে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের দেয়া নির্বাচনের রোডম্যাপ যৌক্তিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেয়া ঘোষণায় প্রত্যাশা পূরণ হয়নি বিএনপির। নেহায়েত একটি নির্বাচন সম্পর্কিত সময়ের ধারণা দিয়েছেন তিনি, প্রত্যাশা আমাদের পূরণ হয়নি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। সময়ের যে যৌক্তিকতা, প্রয়োজনীয় সংস্কার করার জন্য কতদিন লাগতে পারে, কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি, সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। জাতীয় প্রেস ক্লাবে 12 দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলের সিনিয়র নেতা ডাক্তার AZM জাহিদ বলেন, ক্ষমতা কুক্ষিগত করার কৌশল হিসেবে রাষ্ট্র সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। কোনটা বিশ্বাস করব? প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে, পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে। প্রেস সচিব মহোদয়, আপনি তো সরকারি চাকরি করেন, বেতন নেন, আপনি কোত্থেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান উপদেষ্টাকেও ক্রস করে চলে গেলেন? কয়েকজন এমন কথা বলেন 53 বছরের রাজনীতিবিদরা নাকি সংস্কারই করে নাই। জিয়াউর রহমান সাহেব এসে বহুদলীয় গণতন্ত্র চালু করলেন, এটা সংস্কার না?
এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করলে রাজনৈতিক প্রতিবাদ অব্যাহত থাকবে। সারা দুনিয়ার মানুষ জানে যে বাংলাদেশ কত সম্প্রীতির দেশ, কত শান্তির দেশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের ষড়যন্ত্র থেমেনি। ৩১ দফার সফল বাস্তবায়নের মাধ্যমেই জবাব দেবে বিএনপি, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে বিএনপির ঢাকা বিভাগীয় কর্মশালায় তিনি কথা বলেন। দলের ঢাকা বিভাগীয় কর্মশালায় অংশ নেন টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। এ সময় ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। তাদের কায়দায় আমরা জবাব দেব না, তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায়। যা আমরা ৩১ দফায় বলেছি, সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারবো, সেই স্বৈরাচারদের জবাব দিতে পারবো। ১১তম ডি8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় কায়রোতে পৌঁছান তিনি। কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে সেখানে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিকে কায়রোতে মালয়েশিয়ার মিনিস্টার অফ হায়ার এডুকেশন ডক্টর জাসব্রি আব্দুল কাদিরের সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডি8-এর এবারের সম্মেলনে ডক্টর ইউনুসের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি উপস্থিত থাকবেন। প্রফেসর ইউনুস যেহেতু বাংলাদেশ ডি8-এর বর্তমানে কারেন্ট চেয়ারম্যান, উনি হ্যান্ড ওভার করবেন চেয়ারম্যানশিপ ইজিপ্টের সাথে। আর পুরো সামিটটা হবে, সামিটের ফাঁকে ফাঁকে যারা লিডার আসছেন এখানে তাদের প্রায় সবার সাথেই কথাবার্তা হবে। আর কালকে একটা কি থিম হচ্ছে ইউথ আর এসএমই। আপনি ইউথের নিয়ে উনি কথা বলবেন, ইউথ নিয়ে ওনার যে চিন্তা ভাবনা সেগুলো বলবেন, আর এসএমই নিয়েও উনি বলবেন। বিকজ আর ইউথের ক্ষেত্রে ওনার ফোকাসটা হচ্ছে যে ইউথ ক্যান বি, মানে ওরা নিজেরাই জব ক্রিয়েটর হতে পারে। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন মাইকেল চাকমা। আসামি করা হয়েছে কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে। ইউপিডিএফ নেতার অভিযোগ, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশে গোপন বন্দিশালায় ঠিকানা হয়েছিল তার। চিফ প্রসিকিউটর জানান, মাইকেল চাকমা সহ আওয়ামী লীগের শাসনামলে সব গুমের ঘটনার তদন্ত হবে। জীবনের ৫ বছর ৪ মাস গোপন বন্দিশালায় আটক ছিলেন মাইকেল চাকমা। ২০১৯ সালের ৯ এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে চোখ মুখ বেঁধে গুম করা হয় তাকে। এমনকি তার সন্ধান চেয়ে করা রিটও শোনেনি উচ্চ আদালত। শেখ হাসিনার পতনের একদিন পর মুক্ত বাতাসে ফেরেন এই ইউপিডিএফ নেতা। জীবনের এতগুলো বছর যারা তাকে অন্ধকার কুটিরে রাখার সঙ্গে জড়িত, তাদের বিচার চেয়ে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকটি গোয়েন্দা সংস্থার বিচার চান তিনি। মাইকেলের অভিযোগ, খাগড়াছড়ির এক সমাবেশকে কেন্দ্র করে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার তিনি। ওই সমাবেশের দিন শেখ হাসিনা যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে, তাদেরকে আমি দেখে নেব। আমি মনে করি তার যে প্রতিহিংসার মানে আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব, মানে আমার গুমের জন্য।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, গুমের প্রত্যেকটি ঘটনার তদন্ত হবে। মাইকেল চাকমার অভিযোগ গ্রহণের কথাও জানান তিনি। উনাকে যে গামছা দিয়ে তার চোখ এবং হাত বাঁধা হয়েছিল সেটাও তিনি সাথে করে নিয়ে এসেছেন। এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি। আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। আজকে উনি কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি, মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি। এইখানে নির্ভর করবে যে উনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের প্রত্যেকের ব্যক্তির বিরুদ্ধে অধিকাংশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা কিন্তু আমরা চলমান রেখেছি। এর সাথে যদি অতিরিক্ত কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায় সেটাও আমরা তদন্ত করে দেখব। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ বেশ কয়েকজনকে বৃহস্পতিবার জুলাই আগস্টের গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বায়ু দূষণ নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্স শনিবার থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার দুপুরে রাজধানীর ইস্কাটনে 20 মিলনায়তনে জলবায়ু বিষয়ক এক সেমিনারে এ কথা জানান তিনি। এ সময় জলবায়ু পরিবর্তন তহবিল নিয়ে আগের সরকারের নেওয়া অপ্রাসঙ্গিক প্রকল্প বাতিল করা হবে বলে জানান তিনি। দেশের বায়ু দূষণের 30% জন্য প্রতিবেশী দেশকে দায়ী করে উপদেষ্টা জানান, দেশীয় পাওয়ার প্ল্যান্টের কারণে 28% দূষণ তৈরি হচ্ছে। প্লাস্টিকের ব্যবহার কমানো সহ প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করারও আহ্বান জানান রিজওয়ানা হাসান। কিন্তু বলে যে এটা যেহেতু ড্রাফট, এটা খুবই গোপনীয় এবং পাওয়ার প্ল্যান্টগুলো থেকে যে 28% দূষণ আসে এই দূষণটাকে তো নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আপনি কোন ধরনের পাওয়ার প্ল্যান্টে যাবেন যেটা দূষণ কমাবে সেই চিন্তাটাও আপনাকেই করতে হবে। আমরা একটা টাস্ক ফোর্স গঠন করে দিয়েছি। সেই টাস্ক ফোর্সকে 14টা গ্রুপে ভাগ করে তারা আগামী শনিবার থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এবং ঢাকায় নির্মাণ কাজটাকে তারা নিয়ন্ত্রণ করবেন। সেখানে দূষণকারী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, অবৈধ ইটভাটাগুলো ভেঙে দেবেন। বাংলাদেশের অর্থনীতি ব্যাপক চাপে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, যার কারণে চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি নামতে পারে 3.8%। পরের অর্থবছরে কঠোর মুদ্রানীতি থেকে সরে এলে প্রবৃদ্ধি 6.7% হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি। যদিও সরকারি হিসেবে প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.25%। এদিকে গেল 3 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত সরকারি বিভিন্ন পর্যায়ে বৈঠক শেষে সংস্থাটির প্রতিনিধি দল জানিয়েছে, চলমান ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তি ছাড় ও বর্ধিত ঋণ দেওয়ার বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে IMF। কোটিপতি ব্যাংক হিসাব যখন কমছে তখন গৃহিণীদের অ্যাকাউন্টে বাড়ছে আমানত। সরকার পরিবর্তনের পরও অব্যাহত আছে এই ধারা। গত 1 বছরে গৃহিণীদের অ্যাকাউন্টে আমানত বেড়েছে 2000 কোটি টাকার বেশি, যা বিগত 4 বছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণে উঠে এসেছে এ তথ্য। মহির মারুফের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোটি টাকা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ও পরিমাণ 2 কমেছে। তবে ব্যক্তিগত আয় না থাকলেও গৃহিণীদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে বাড়ছে আমানত। চলতি বছরের সেপ্টেম্বরে গেল বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে তাদের আমানত বেড়েছে। আয়কর ফাঁকি থেকে শুরু করে স্বামীদের টাকা পাচারের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে গৃহিণীদের নাম ব্যবহার হয় বলে অভিমত এই অর্থনীতিবিদের। এক জায়গায় যদি টাকা থাকে তাহলে তাদের ইনকাম ট্যাক্সের চাপটা বেশি হয়, সুতরাং প্রথম থেকেই তারা তাদের টাকাটা ভাগ করে রাখত। শ্রমশক্তি জরিপ বলছে 2022 সালের তুলনায় 2023 সালে কর্মজীবী নারীর সংখ্যা কমেছে 3.5 লাখ। আবার কাজে যুক্ত আছেন এমন নারীদের 40%ই গৃহিণী, অর্থাৎ নিজস্ব আয় নেই। তাই গৃহিণীদের নামে থাকা আমানত যাচাই বাছাইয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। অ্যানালাইসিস করে যদি কর ফাঁকির পরিমাণটাকে আমি ঠেকাতে পারি তাহলে এখানে দুর্নীতিটাও কমবে, এখানে কর আদায়টাও বাড়বে। গৃহিণীদের জন্য অনেকগুলো টাকা যদি থাকেন, অবশ্যই তার করযোগ্য আয় যদি না থাকে তিনি তার কর রিটার্ন দিয়ে উনি বলবেন যে ওনার কোত্থেকে আয়টা এসছে এবং সেই অনুযায়ী করতে হবে। তাহলে সাধারণের যেই হয়রানিটা সেইটা অনেকখানি কমে আসবে।
এদিকে কর্মজীবী পুরুষের তুলনায় একজন কর্মজীবী নারী প্রায় ৫% কম বেতন পান বলে জানাচ্ছে পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিলের ৩৬টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একটি সূত্র বলছে তাদের নামে আরও অ্যাকাউন্ট পাওয়া যেতে পারে। জানা গেছে অ্যাকাউন্টগুলোতে জমা ছিল ১৫ কোটি ১৪ লাখ টাকা। এরই মধ্যে তুলেও নেওয়া হয়েছে ১৪ কোটি ২৭ লাখ। এর আগে গত ২১ আগস্ট দেশ ত্যাগের সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ। পরে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর উত্তরায় ফজলুর করিম হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। নাগরিক দুর্ভোগ নিরসনে দ্রুতই সিটি ও পৌর কাউন্সিলরদের স্বপদে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে জনপ্রতিনিধিরা যেন ক্ষমতার অপব্যবহার না করেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তারা। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন। জনতার প্রবল আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই আইন সংশোধনের মাধ্যমে জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক হিসেবে বসানো হয় প্রজাতন্ত্রের কর্মকর্তাদের। বাড়তি দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হয় আমলাদের। লোকবল সংকটে বিড়ম্বনা বাড়ে নাগরিক সুবিধা পেতে। বুধবার দেশের সিটি ও পৌর কাউন্সিলররা তাদের দায়িত্ব ফিরে পেতে জড়ো হন জাতীয় প্রেস ক্লাবে। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের ব্যানারে জনপ্রতিনিধিরা দাবি জানান স্বপদে ফেরার। জাতীয় সরকার কখনোই উন্নয়ন করতে পারে না, স্থানীয় সরকার প্রতিনিধিদের পিছনে ফেলে। আমাদেরকে পুনর্বহাল করে দেন, এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। জনপ্রতিনিধিদের বিকল্প হিসেবে সরকারি কর্মকর্তাদের পদায়ন নিয়েও সমালোচনা করেন এবি পার্টির এই নেতা। যে আমলারা গত ১৬ বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? ক্ষমতা আঁকড়ে রাখতে শেখ হাসিনা আমলাদের ব্যবহার করেছিল অভিযোগ তুলে সার্জিস আলম বলেন, স্বপদে ফিরিয়ে আনা হলে জনপ্রতিনিধিদের হতে হবে জনমুখী। অন্যদিকে শিগগিরই সরকারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা বিশ্বাস করি যেভাবে লিডার তৈরি না করে দালাল এবং দাস তৈরি করা হয়েছিল, সেগুলোকে বাদ দিয়ে আমরা নতুন করে জনগণের লিডার তৈরি করতে পারি। এই জন্ম নিবন্ধন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এটা কোনোভাবেই সম্ভব না। সরকার পতনের পর মেয়র, কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ ১,৮৭৬ জন জনপ্রতিনিধি অপসারিত হন তাদের পদ থেকে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই দক্ষিণ সিটির সব সড়কের সংস্কার কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা। এডিস নিধন বিষয়ে তিনি বলেন, ডেঙ্গু নিধনে জনসচেতনতা নয়, জনসম্পৃক্ততাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে গৃহীত পদক্ষেপের কথাও জানান তিনি। রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে এখনও খানাখন্দ, সংস্কার কাজ চললেও নেই তেমন অগ্রগতি। এমন অবস্থায় আগামী ১৫ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সড়কগুলো সংস্কারের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা। তার মতে বড় সড়কগুলো সংস্কারের ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়ার জটিলতাই অন্যতম প্রতিবন্ধকতা। আপনারা অকুণ্ঠ চিত্তে বুধবার সকালে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে। সড়ক সংস্থার মধ্যে আমাদের 12টা কাজ আছে, এর ভিতরে 7টা অলরেডি চলমান আছে, 5টা আমরা দরপত্রের মাধ্যমে, বাকি দরপত্র চলছে। আশা করি খুব শীঘ্রই এগুলা শেষ হয়ে যাবে। আগামী 15 দিনের ভিতরে আমরা মোটামুটি বলতে পারি যে শতভাগ আমাদের সেই খানাখন্দগুলো আমরা এটা ফিল আপ করে ফেলতে পারি। সংবাদ সম্মেলনে উঠে আসে চলমান ডেঙ্গু প্রসঙ্গ।
নির্বাহী কর্মকর্তা জানান, এডিস নিধনে জনসচেতনতা নয়, জনসম্পৃক্ততাকেই গুরুত্ব দিচ্ছে সিটি কর্পোরেশন। আমরা 1000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আমরা তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, থানাগুলোকে পরিষ্কার করে দিয়েছি, ইভেন কি প্রত্যেকটা মসজিদে একাধিকবার জাস্ট জনসচেতনতার বিষয়টাকে আমরা সবচেয়ে বেশি মনে করছি জনসম্পৃক্ততা। তালিকাটা নিয়ে আমরা কিন্তু আমাদের ওয়ার্ড ভিত্তিক আমাদের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে মাঠ পর্যায়ে পাঠিয়ে দেয় এবং সেই রোগীর বাড়িতে গিয়ে 400 গজ রেডিয়াসের ভিতরে তারা ফগিং এবং লার্ভিসাইডিং কার্যক্রমগুলো পরিচালনা করা হয়ে থাকে। এ সময় বায়ু দূষণ রোধে নির্মাণ সামগ্রী পরিবহন করা যানগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান তিনি। ট্রাফিক অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা।